আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের রাজনৈতিক সংখ্যার পরিমাণ অর্থাৎ নিবন্ধিত রাজনৈতিক সংখ্যার পরিমাণ প্রায় ৫৫-এরও বেশি। আর অনিবন্ধিত রাজনৈতিক সংখ্যার পরিমাণ এখন তো অগুন্তি। গত জুলাই বিপ্লবের পরেও কয়েকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, যদিও তারা এখনও নিবন্ধিত হয়নি। যদি তারা নিবন্ধিত হয় তাহলে পরে অতীতের যেই সংখ্যা রয়েছে নিবন্ধিত দলের, সেটার পরিমাণ বাড়বে। একটা কথা বলি, বাংলাদেশে যারা রাজনীতি করেন, রাজনীতির যেই দল, সেই দলের মধ্যে যেই নিষ্ঠার কথা বলা হয়, সততার কথা বলা হয়, যেই সদিচ্ছার কথা বলা হয়, সেটা আসলে কতটুকু, কতখানি, কত বড়, সেটা আসলে আমরা গত 52 বছর দেখে আসছি, দেখছি। জনতা পার্টি বাংলাদেশ নামের এই দলটির আত্মপ্রকাশ ঘটেছে আজকে। এ দলের প্রধান ইলিয়াস কাঞ্চন, যাকে আপনারা চেনেন, তিনি একজন সফল নায়কও বটে। এরপর তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন বা সেই নিরাপদ সড়ক চায়ের একজন প্রধান ব্যক্তিত্ব, তিনি এসেছেন এই রাজনীতিতে। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করতে দেখলাম যে আপনি হঠাৎ করে কেন রাজনীতিতে আসলেন। তার সোজা সাপটা উত্তর, বললেন রাজনীতিতে না আসলে মানুষ আসলে চেনে না, কিংবা নিরাপদ সড়ক চাই যে আন্দোলন, সেই আন্দোলনটাও সঠিকভাবে সঠিক পথে চালানো সম্ভব হয় না। সে কারণেই তিনি রাজনীতির পথ বেছে নিয়েছেন। সত্যি কি তাই? আপনারও কি সেই একই কথা মনে হয়? আমার কাছে এটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। অর্থাৎ এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছেন যে এই আপনার দলে কর্মী হবে কারা। তিনি সোজাসাপটা উত্তর দিয়েছেন, সততা এবং সদিচ্ছার মানুষ আমার দলের কর্মী হতে পারবেন। সেটা না হয় বুঝলাম, কিন্তু চলুন দেখে আসি এই যে জনতা পার্টি যেই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটল, সেখানে আসলে কতটা সততা, সদিচ্ছা এবং নিষ্ঠার মানুষ এখানে জায়গা পেয়েছেন, অর্থাৎ এটাকে পরিচালনা করছেন। প্রথমে দেখে আসি এই রাজনৈতিক দলের সেক্রেটারি অর্থাৎ শওকত মাহমুদকে। তাকে তো আপনারা অনেকেই চেনেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের তিনি সাধারণ সম্পাদক ছিলেন। তারপর তিনি একটি পত্রিকার সম্পাদকও বটে। এরপর তিনি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির তিনি ভাইস চেয়ারম্যানও হয়েছিলেন বটে। কিন্তু নিশ্চয় আপনাদের জানা আছে তিনি 2023 সালে সেই দল থেকে বহিষ্কৃত হন, অর্থাৎ তাকে বহিষ্কৃত করা হয় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে। কেন বহিষ্কৃত করা হয় সেই উত্তর খুঁজতে চলুন আমরা পিছনের কিছু গল্প দেখে আসি। তাকে চূড়ান্ত বহিষ্কারের আগে দুইবার তাকে শোকজ করা হয়, কারণ তিনি দলের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন। অর্থাৎ তিনি হাইকমান্ডের নির্দেশকে অমান্য করে তিনি তার মতো করে কাজ করেছিলেন। দেখলাম তিনি এটি কায়েম পার্টিতে তিনি একটি সমাবেশ করেছিলেন, অর্থাৎ সেখানে তিনি বক্তব্য দিয়েছিলেন, তিনি প্রধান ছিলেন, তারপর আরও কয়েকজন ব্যক্তিত্ব ছিল। এরপর তার বহিষ্কারের সব থেকে প্রধান এবং অন্যতম যে বিষয়টি ছিল, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যেখানে বলছিলেন যে বিজয়ী হলে রাজপথের ব্যক্তিদেরকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে, সেখানে এই শওকত মাহমুদ তিনি একটি অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করে তিনি প্রচার করতেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন হবে এবং সেই সরকার সংবিধান নতুন প্রণয়ন করে দেন, তারপরে একটা নির্বাচন হবে। অর্থাৎ বিএনপির হাইকমান্ড, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, হাইকমান্ড এবং এই শওকত মাহমুদের যে কথা, সেই কথার মধ্যে বিস্তর ফারাক। আর সেখান থেকেই এই সম্পর্কের অবনতি ঘটতে থাকে। তারপরে তার বিরুদ্ধে আরেকটা গুরুতর যেই আপনার বক্তব্য রয়েছে,
সেটা হচ্ছে তিনি একটি এই এই ব্যাপারে তিনি গোপনে যে সমস্ত তিনি আপনার সভার আয়োজন করেছিলেন, সেখানে বিএনপিরই বেশ কয়েকজন নেতা, সামরিক বেসামরিক ব্যক্তিবর্গদেরকে তিনি সেই জায়গায় দাওয়াত দিয়েছিলেন, অথচ সেটা বিএনপির হাইকমান্ড জানতো না। তাদের টার্গেট ছিল তাদের একজন ব্যক্তি এবং এই দলের একজন পার্সনকে প্রধান হিসাবে কিংবা সামনের সারিতে নিয়ে আসা, যেটা পরবর্তীতে বিএনপি এবং বিএনপির হাইকমান্ড এটা বুঝতে পারে। এই কারণে বিএনপির থেকেও যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল সেখানে যাওয়ার জন্য তাদেরকে নিষেধ করে এবং সেখানে যায়নি। কিন্তু এই শওকত মাহমুদ তিনি এই প্রোগ্রামকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আর এই সমস্ত নানা কারণেই ছিল তার স্থায়ী বহিষ্কারের মূল কারণ। অর্থাৎ তিনি পুরোপুরি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। একজন শৃঙ্খলা ভঙ্গকারী একজন দলের ভাইস চেয়ারম্যান এবং শৃঙ্খলা ভঙ্গকারী একজন ব্যক্তি কিভাবে সৎ এবং নিষ্ঠার সাথে একটি দলের সেক্রেটারি হয়, এটা আসলে আমার বোধগম্য নয়। অন্যদিকে এই দলের আরেকজন ব্যক্তি আছেন গোলাম সারওয়ার মিলন। তিনি অন্তত 3টা রাজনৈতিক দলে তিনি যুক্ত ছিলেন। সর্বশেষ যেটাকে দেখলাম, তিনি বিকল্প দ্বারা তার আগে জাতীয় পার্টিতে মানিকগঞ্জের 4 আসনে তিনি একবার সংসদ সদস্য ছিলেন, অথচ প্রথমের দিকে তিনি ছাত্র দলের একজন সফল সভাপতি ছিলেন। যাই হোক, এই সমস্ত হচ্ছে অতীত কথা, আর এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়েই নতুন দলের আত্মপ্রকাশ। অথচ এখানে বলা হচ্ছে সৎ নিষ্ঠ এবং সদিচ্ছার ব্যক্তিরাই এই দলের হাল ধরবেন এবং পরিচালনা করবেন। এখন আপনাকে প্রশ্ন, দেখুন তো এই সমস্ত ব্যক্তিদের সৎ নিষ্ঠার জায়গাটা আসলে কোথায়? গত 16 বছর এই দেশে নানা সংগ্রাম, নানা ধরনের মিছিল, মিটিং, বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এই শওকত মাহমুদরে আপনি কোথায়, কিভাবে দেখছেন? আপনি কি কখনো চোখে পড়েছে আপনার কাছে এই ব্যক্তিকে? অথচ তিনি বিএনপির একজন পরিচিত মুখ হিসাবে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মানে বোঝাই যাচ্ছে এই সমস্ত ব্যক্তিদের দিয়ে এরকম একটি রাজনৈতিক দল গঠন করা মানে আওয়ামী লীগের বি টিম হিসাবেই পরিচালিত হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। তবে সময় আসবে সামনে, এটা আমরা দেখব। তার আগে তো অনুমান কিছু করাই যেতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।